আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের দেশে সামগ্রিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। গতকালকেও আমরা দেখেছি আমাদের দেশে বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ডিইউ, জাহাঙ্গীরনগর এবং আইনজীবীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, ইভেন একটা ম্যাডামকে ধাক্কা মারাও হয়েছে ডিইউ। সো বলা যায় যে আমাদের দেশে যে অবস্থা বর্তমান বিরাজ করছে খুবই তালমাটাল একটা অবস্থা। ইভেন প্রবাসীরা যেভাবে নো রেমিটেন্সের বিপ্লবে সাড়া দিয়েছে, যেটা আমাদের ইকোনমির জন্য যথেষ্ট ধাক্কাপূর্ণ। একটা জিনিস এখানে খুব দারুণভাবে খটকা লাগলো যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের প্যারেন্টসের যে ইম্পর্টেন্স, যে ইফেক্টিভটা হওয়া উচিত ছিল, সেই জিনিসটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। অনেক বাবা মাই তার সন্তানকে এমনভাবে বিল্ড আপ করছেন যে সে সত্যকে সত্য, অন্যায়কে অন্যায়কে বলতে সাহস পাচ্ছে না বা বলা হচ্ছে না। আমাদের বর্তমান জেনারেশনের অধিকাংশই বয়স 20 সামথিং এরকম হবে এবং তারা সম্ভবত 2000 সালের পরে জন্মলাভ করেছে। তো এরকম সিচুয়েশনে আমরা দেখেছি ইতিপূর্বে 80 ও 90 দশকে যে সকল প্যারেন্টস ছিলেন বা বাবা মা ছিলেন, একই সঙ্গে যে সকল ভাইয়েরা বা আপুরা ছিলেন, তাদের মধ্যে যে একটা অনুশাসন ছিল, যে একটা প্রভাব ছিল পিতামাতার প্রতি, জিনিসটা কিন্তু কমে আসছে 2000 দশকের পরে। এবং 2010-এর পরেও আমরা দেখেছি এমন এমন অভিভাবক তাদের সন্তানকে বিল্ড আপ করতে গিয়ে এতটাই ফুটে দিয়ে দিয়েছে যে আজকে তারা কোনো কথাই বলতে পারে না। আমরা বেশ কয়েকটা ইনসিডেন্ট দেখলাম, আমাদের দেশে প্রায় 1733 জন শহীদ হয়েছেন রিসেন্ট যে ইনসিডেন্ট হয়েছে। এই ইনসিডেন্টে জাতিসংঘ এবং অন্যান্য দেশ যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে এবং আমাদের এই দেশের উপর পার্শ্ববর্তী দেশেরও একটা ইফেক্টিভ রয়েছে, কেননা এখানে আঞ্চলিক একটা অখণ্ডতা খুব প্রয়োজন। একটা দেশে যখন পার্শ্ববর্তী দেশ খুব বড় হয় এবং শক্তিশালী থাকে, সে কখনোই চাইবে না তার পার্শ্ববর্তী দেশে এমন কোনো কিছু যেটা তার জন্য থ্রেট। ঠিক একই জিনিসটা করছে আমাদের ক্ষেত্রে। আমরা এখন দাবার গুটি হয়ে গেছি লাইক কাশ্মীর, এবং অন্যান্য দেশেও যেমন চীনে রয়েছে উইঘুর এবং মিডল ইস্টের ক্যান্সার ইসরায়েল। সো সামগ্রিকভাবে দেখতে গেলে আমাদের সামনে সময় বা সামনে যে জিনিসটা আছে আমাদের জেনারেশনের জন্য যথেষ্ট হুমকিস্বরূপ, এবং এটা খুবই টেকনিক্যালি নিরূপণ করা না গেলে আমাদের সবার জন্য একটা ভালো রকমের থ্রেট আসবে, যেটা আমাদের ফিউচারের জন্য যথেষ্ট ভয়ের একটা কারণ হতে পারে। একেতে আমাদের দেশের ইকোনমি এখন টানমাটাল অবস্থা, প্রশাসন ব্যবস্থার মধ্যে ডিভাইড অ্যান্ড রুল চলছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের জনগণ যথেষ্ট ভয়ে এবং রুমের মধ্যে আবদ্ধ হয়ে বসবাস করছে। এবং আমাদেরকেও, আমরা বেরোতে পারি না। আমাদের দেশে যে এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত পুরো সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করা। একই অর্থে আমাদের দেশে ইন্ডিয়ান একটা ইফেক্ট রয়েছে, যেটা এখন প্রকাশিত হয়েছে। ডেইলি এশিয়া মিরর একটা রিপোর্ট দেখলাম আমাদের দেশের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটার জন্য ইন্ডিয়ার একটা সোর্স কাজ করছে এখানে। তো আমাদের এখানে আমাদের বাবা মায়ের যে জিনিসটা খুব নাড়া দিল, এখনকার পিতামাতারা বা আমাদের দেশীয় কালচারে বাবা মায়েরা অলওয়েজ তাদের সন্তানদেরকে ব্রয়লারের মতো ঘরে পুষতে চায়, ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়, এবং তাদেরকে সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, এই জিনিসগুলো তারা কখনো ওইভাবে লার্নিং দেয় না। এবং তারা এটা নিয়ে খুবই গর্ববোধ করে যে আমার সন্তান খুব ভালো, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অমুক করে, আমার সন্তান A+ পেয়েছে, আমার সন্তান এইটা করেছে, আমার সন্তান ওইটা করছে, সেইটা করছে। কিন্তু আপনার সন্তান রাইটফুলি কথা বলতে পারে কিনা, আপনার সন্তান প্রেজেন্টলি আপনার দেশ, আপনার ফ্যামিলিকে গাইড করতে পারে কিনা, আপনার সন্তান রেসপন্সিবিলিটি ফুলফিল আপ করতে পারে কিনা, হক আর বাতিলের মধ্যে সে ডিফারেন্সিয়েট করতে পারে কিনা, এটা ইম্পর্টেন্ট। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। আমরা যখন দেখেছি, যখন 52 সালে যে আন্দোলনটা হয়েছিল, 52 পরে 56, আমরা দেখেছি 62, 66, 69, 71 এবং সর্বশেষ আমরা স্বাধীনতা পেয়েছি। সো এইগুলোতে কারা জড়িত হয়েছিল, কারা নিজেদের রক্ত দিয়েছিল? স্টুডেন্টরাই। কিন্তু তখনকার বাবা মা আর এখনকার বাবা মার মধ্যে অনেক ডিফারেন্স। যারা টেকনিক্যাল স্বৈরাচারী যে মানসিকতা সম্পূর্ণ যে সকল বাবা মা রয়েছে, যত প্রকার ক্ষমতা সন্তানের উপর অ্যাপ্লাই করে,
এবং সন্তান এটা দেখার পরে সন্তানের মধ্যে ওই জিনিসটা অবচেতন মনে গেঁথে যায় এবং সে পরবর্তী ফিউচারে যখন কোথাও যায়, কোনো ক্ষেত্রে সে কোনো কিছুতে দায়িত্ববান হয় বা কোনো পাওয়ার সে পায় এবং সে ওই কাজটাই করে যেটা তার উপরে আবর্তিত হয়েছে। একটা জিনিস দেখবেন, শিশুর ওপর যখন আমরা কোনো খারাপ কিছু চাপিয়ে দিই সে কিন্তু নিতে চায় না, তার মনের মধ্যে ওই জিনিসটা কিন্তু ফাইটিং করে। আর যখন শিশু যেটা চাচ্ছে সেটাই সে ইজিলি করতে পারছে, তার চাওয়াটাকে মূল্যায়ন করা হচ্ছে যৌক্তিকভাবে, দেখবেন সে অনেক হ্যাপি হয় এবং ওই কাজটা খুব স্মুথলি করে। এবং এই মানসিকতায় যে সকল শিশুগুলো বিল্ড আপ হয় পরবর্তী দিকে তারাই কিন্তু লিডারশিপে অন্যরকম রূপ ধারণ করে। সবাই লিডার হয়ে জন্মায় না, লিডারশিপ তৈরি করতে হয় এবং তারা এইভাবেই তৈরি হয়। এবং ওই সকল বাবা মাই এর জন্য অনেক বেশি সাফল্যের শিকার বা ক্রেডিট নিয়ে দাবি করতে পারে। আপনি পৃথিবীর যতগুলো লিডার দেখবেন যাদের ফ্যামিলি বা তাদের বাবা মার ইফেক্ট বা ভূমিকা, এই জিনিসগুলো কিন্তু অনেক দারুণভাবে তাকে নাড়া দেয়। আমি যদি আমার বাচ্চাকে সঠিকভাবে এই জিনিসগুলো বলতে পারি যে বাবা তুমি এই পথে যাও বা এইটাকে যাও, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকরণ করে তারপরে কথা বলবা, কোনটা ভালো কোনটা মন্দ, সত্য ন্যায়ের দিকে থাকো। কিন্তু যখন সেই বাচ্চাটা সত্য ন্যায়ের দিকে যায় বা বলে, আমরা কিন্তু তাকে চেপে ধরি, তার মুখ ছোট ধরি। কেন ভাই? আপনার ছেলেটা যদিও ভালো কিছু বলে থাকে তাকে সাপোর্ট দিন। সে আন্দোলন করতে যাচ্ছে কিংবা না যাচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সে এটা বলতে শিখছে, এটা বলতে জানছে, এটা বোধ তার হয়েছে যে না এটা অন্যায়, এটা ন্যায়, এটা ঠিক নয়। তার মোরাল ইথিক্স কিন্তু তখন রাইজ আপ করবে। একইভাবে কিন্তু ওই বাবা মার ভিতরেও একটা শীতলতা বোধ জাগ্রত হবে যে না আমার সন্তানটা কিছু শিখেছে, কিছু অর্জন করেছে। সে অ্যাটলিস্ট সত্য মিথ্যাকে মিথ্যা বলে চিহ্নিত করতে পারে, আত্মগ্রহণ করতে পারে এবং কোনটা মানুষের জন্য ভালো কোনটা মানুষের জন্য খারাপ সে ইজিলি কিন্তু সেটা ডিফাইন করতে পারে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ ফর হিউম্যান। আর বর্তমান আমাদের এই জেনারেশনে কে বলা হচ্ছে জেনারেশন জেড অথবা জেনারেশন মিলেনিয়াল বলে আমরা যে জিনিসগুলো দেখে থাকি বা বলে আসছি, বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথাগুলো আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা না মুভ করি। আমরা আমাদের নিজস্ব সত্তা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জীবন লাভ করাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। অন্যের দেওয়া সাপোর্টিং কোনো কিছু আমাদের ক্যারি করা উচিত নয়। লাইক ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি বললো কি না বললো সেটা আমাদের জানার দরকার নেই। আমরা কতটুকু সিভিলাইজড হলাম আমাদের পরবর্তী অংশ থেকে অংশ যদি আমরা ডিফাইন করি তাহলে কিন্তু আমরা বুঝবো আমরা কি আদৌ সিভিলাইজেশন। ওয়েস্টার্নরা কখনোই সিভিলাইজড নয়, তাদের খারাপ দিকগুলোকে তারা অলওয়েজ ঢেকে রাখে এবং তাদের যে নোংরা দিক রয়েছে সেই দিকটা দেখলে তারা কখনোই আপনি মনে করবেন না তারা সিভিলাইজড, তারা সবচেয়ে বেশি আনসিভিলাইজড। আমাদের বাংলা কালচারে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো যদি আমরা লালন পালন করি এবং সেটাকে অ্যাপ্লাই করে আমাদের নিজস্ব জীবনে এবং সন্তানদের মধ্যেও যদি জিনিসটা ছড়িয়ে দিতে পারি, আমরা কিন্তু অনেক ভালো একটা জাতি হিসাবে গড়ে উঠতে পারবো পৃথিবীর বুকে। আমাদের মধ্যে যে জিনিসটা রয়েছে চাটুকারিতা, মিথ্যা বলা প্রবণতা, দুর্নীতি করা, আর সবচেয়ে বড় জিনিস অন্যের হক মেনে দেওয়া, এই জিনিসটা আমাদের মধ্যে রোগের মতো ধারণ করেছে, যেটা 1757 সালের সেই 23শে জুনে কথাই মনে করে দেয় মীর জাফরগিরি। শুধু মীর জাফর এখানে ছিলেন না, আরও 23 জন ব্যক্তি ছিল, 18 থেকে 23 জন ব্যক্তি বা নবাব ছিলেন, মহিলা বলেন বা পুরুষ নবাব বা জমিদারি তো যারা ছিলেন বা ভূস্বামী, তারা কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাপোর্ট করেছে। ঠিক এই রোগটাই আমাদের দেশের মধ্যে বিদ্যমান, এই বাঙালিদের মধ্যে বিদ্যমান। এই বাঙালিরা এই রোগটা যদি রিকভার করতে পারে, আমরা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, সিভিলাইজড হিসাবে আহ্বান করতে পারি। আমি সকল বাবা মাকে অনুরোধ করব আপনার সন্তানকে সঠিকভাবে গাইডলাইন দিন, তাকে এটা বোঝান যে বাবা সত্য ও ন্যায়ের দিকে থাকো, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, আর দয়া করে চাটুকারিতা, পদলেহন এগুলো থেকে নিজেকে বিরত রাখো। যেটা তোমার কাছে ন্যায় মনে হবে, যেটা সামগ্রিকভাবে সবার জন্য ন্যায় মনে হবে সেটাই করো। নিজের ছোট্ট প্রয়োজনীয়তা পূর্ণ করার জন্য সামগ্রিক বা বৃহত্তর অংশকে দমিয়ে দিও না, অন্যের হক মেরো না। আমাদের নিজেরও উচিত, বাবা মায়েরও উচিত তাদের বোনের হক দেওয়া, তাদের ফ্যামিলির যে সকল মানুষ রয়েছে সে সকল মানুষের হক পরিপূর্ণ করা। কারণ আমাদের বাঙালি কালচার এটা দেখি যে আমাদের
পিতৃ অংশ বা মাতৃ অংশ তাদের বোনের হকটা দিতে চায় না, তারা পায় না। তাদের প্রপারলি হক, স্ত্রীর হক রয়েছে, বোনের হক রয়েছে, মায়ের হক রয়েছে, পিতার হক রয়েছে। এই হকগুলো আমরা কখনোই পরিপূর্ণভাবে দিই না, যে কারণে আমাদের নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে ফাটল এবং বিভেদ তৈরি হয়। আমরা চেষ্টা করব আমাদের যে যার হক সেটা পূর্ণ করা, কারণ মহান আল্লাহ তাআলা এই অংশ ক্ষমা করেন না। তিনি তার নিজস্ব অংশ, ইখতিয়ার অংশগুলো ক্ষমা করতে পারেন, কিন্তু আমি যদি কারোর হক মেরে দিই, ওই বান্দা বা ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমাদেরকে সবাই সেই সৎ সাহসটা থাকা উচিত। আসুন আমরা পরিবর্তন হই, সত্য ন্যায়ের পথে থাকি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।